তার মানে 4টে প্ল্যান কি বললাম, যার যেরকম রিকোয়ারমেন্ট। ইনকামের ওপর প্ল্যানিং হয়। প্রথমেই হবে হেলথ ইন্স্যুরেন্স, যদি ওর হেলথ ইন্স্যুরেন্স আছে বলে এখনই হেলথ ইন্স্যুরেন্স নেবে না, ওখানে পেরেন্ট কাভার্ড, বাট পেরেন্টেরও আলাদা আছে। 2 নম্বর হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স, ইনকামকে প্রোটেকশন দিতে হবে। 3 নম্বর হচ্ছে আগে নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য বাজেট রাখা। 4th হচ্ছে এসআইপি, এসআইপি, এসআইপি। সেটা এই পুরো জিনিসটা শেখার জন্য যদি তাদের মনে হবে আপনারা কৃষির মতো কেউ শিখবেন, তাহলে আমার ট্রেনিংয়ে জয়েন করুন। 15,000 টাকা ইনকাম করেও আপনি কোটিপতি হতে পারেন যদি আপনার ইচ্ছা থাকে আপনার লাইফস্টাইলকে আরো ওপরে তুলব। আপনি যদি মনে করেন যে আপনি পয়সা নষ্ট করব আর ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখবো আমি বড়লোক হব, তাহলে কিন্তু আপনি পারবেন না। তার জন্য আপনার প্রথম কি দরকার হয়? প্রথম দরকার হয় আপনার ইনভেস্টমেন্ট হ্যাবিট। কারণ ইনভেস্টমেন্ট হ্যাবিট থাকলে তবেই আপনি অনেক ওপরে উঠবেন। এবং কিভাবে ওপরে উঠবেন আপনাকে কিছু কিছু জিনিস মানতে হবে। আপনি দেখুন বহু মানুষ আমার কাছ থেকে দূর দূরান্ত আসছে শুধু তাদের ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করবে বলে। শুধুই কি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং না, সেখানে আছে কিভাবে আমি কোটিপতি হব। আমার এই অল্প ইনকাম, মাত্র 15,000 টাকা ইনকামেও কোটিপতি হওয়া যায়। সেখান থেকে পয়সা কিভাবে বাঁচাবো, সেগুলো এই কিভাবে বাঁচাবেন আপনি তো না জানলে বাঁচাতে পারবেন না, তাই না? 15,000 টাকা ইনকাম করে, তা 15,000 টাকা ইনকাম করে যদি আপনি কোটিপতি হতে চান তাহলে কি করতে হবে? আপনি কিভাবে প্ল্যানিং করবেন সেটা বেশি ইম্পর্টেন্ট। ইয়েস আর নো? সেখান থেকে যতটা পারবেন কিভাবে আপনার ইনভেস্টমেন্ট হ্যাবিটটা আপনি করবেন, দেখুন সেটাকে জানতে হবে। আয় আর ব্যয় কিভাবে হওয়া উচিত আপনাকে জানতে হবে। আপনার ইনভেস্টমেন্ট প্রোটেকশন কি আছে আপনাকে জানতে হবে। আপনার খরচ কোথায় বেশি হচ্ছে বা কোথায় কম হচ্ছে সেগুলো আপনাকে অ্যানালিসিস করার জন্য আয় ব্যয়ের একটা জমা খাতা বলি না, এদিকে জমা এদিকে খরচ, সেই জমা খাতা হিসাবটা আপনাকে করতে হবে, ভালো করে জানতে হবে। আয় অ্যান্ড ব্যয় আমি আমার লাইভ ভিডিও অনেকের করে দিয়েছি, দেখবেন আয় ব্যয় নিয়ে। তাহলে করলে কার লাভ হবে? আপনার তো, আপনি তো কোটিপতি হতে চান বলে আপনারা বলেন যে আমাদের জন্য কিছু নেই। 10,000 হোক, 15,000 হোক, 20,000 হোক, 25,000 হোক, যার যা ইনকাম, মাইন্ডসেট আমি ইনভেস্ট করব, এই মাইন্ডসেট যদি না থাকে আপনারা কোনো দিন পয়সা জমাতে পারবেন না। হ্যাঁ, জমান অনেকে ভুল, অনেকে সেভিংসে জমান, এফডি করেন, রেকারিং করেন, জমান। কারণ বাঙালি সব থেকে বেশি টাকা জমায়। একটা জিনিস যতক্ষণ না ছিঁড়ে যাবে ততক্ষণ সেটাকে ইউজ করা হয় না, লাস্টে নেতা হিসেবে জামা কাপড় ইউজ হয়। অনেকের বাড়িতে পেস্ট দেখবেন, কোলগেট বা যে যা পেস্ট হয়, টিপে 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 একদম নিংড়ে যতটা বেরোনো যায় বার করে। সাবান পাতলা হয়ে গেছে, ভেঙে গেছে, তবু ঘষছি আমরা, কারণ বাঙালি সব থেকে জিনিসকে বেশি ইউজ করে। আবার একটা শ্রেণী সব থেকে জিনিসের বর্তমান যুগের পরিপ্রেক্ষিতে নষ্ট করে শো অফ করতে গিয়ে। আরেকটা শ্রেণী জানেই না যে সেভিংস হ্যাবিট থেকে ইনভেস্টমেন্ট হ্যাবিটে যদি না যায় বর্তমান যুগের তালে তালে ইনফ্লেশন নামক যে রাক্ষসটা আছে, তাহলে আমারই ক্ষতি। সেই জন্য বলছি, আমি একজনের লাইভ দেখাচ্ছি, মিস্টার ক্রিস, ইয়াং বাচ্চা ছেলে, সে চাকরি পাওয়ার পর তার আমার ভিডিও দেখার পর তার মানসিকতা দেখুন, লাইভ দেখাচ্ছি। নমস্কার, বাঙালি ইনভেস্ট করে চ্যানেলে আপনাদেরকে আগেই বলেছি আমাদের সামনে আজ উপস্থিত হয়েছে মিস ক্রিস রয়। আপনাদের আমি বলেছি যে ইয়াং, অথচ তার প্যাশন জীবনে আরও অনেক কিছু করব, তার মানসিকতা আমার খুব ভালো লেগেছে। সে বাবার সঙ্গে আমার অফিসে এসেছিল আমার ভিডিও দেখে, এবং সেখান থেকে আমরা যে প্ল্যানিং করেছি সেটা কিভাবে ও ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করবে, কিভাবে ফাইন্যান্সিয়াল ফ্রিডম পাবে, এবং ও শুধু ইনভেস্টমেন্ট হ্যাবিটই গ্রো করবে না, ওর মাইন্ডসেট চেঞ্জ হয়ে গেছে যে আমি এরপর ফার্দার স্টাডির জন্য পয়সা রাখবো এবং অযথা পয়সা নষ্ট না করে, শো অফ না করে, আই উইল ইনভেস্ট মাই মানি, নট সেভিং। আপনারা এবার ক্রিসের মুখ থেকেই শুনুন। সো ক্রিস, এ সম্বন্ধে তোমার প্রশ্ন করব, তুমি প্রথম দিন যখন আমার অফিসে আসো বাবা মার সাথে, তোমার কেমন লেগেছিল? প্রথমত নমস্কার জানাচ্ছি সব ভিউয়ার্সদের, এন্ড থ্যাংক ইউ বরুণ বাবু, আপনি আমাকে এই পডকাস্টে ডাকলেন। তো প্রথম দিন আমার যেটা মনে আছে, বাবা, আমি একদম স্টার্টিং থেকে বলছি, বাবা আপনার ভিডিও দেখে, লাইক একদম স্টার্ট টু এন্ড। তো সবসময় দেখছি বাবা ইনভেস্টমেন্ট ভিডিও দেখছে, আপনার ভিডিও দেখছে। তো পরে বাবা আমাকে হঠাৎ করে বলে কি, ক্রিস চ একটা জায়গায় নিয়ে যাবো। তো আমার ছুটিও ছিল, তো আমি আপনার অফিসে এলাম, আপনার সাথে কথা বললাম। আপনার সাথে অফিসে কথা বললে আমি একটা ফিউচার দেখলাম।
টু বি অনেস্ট। আমার ইনভেস্টমেন্ট ব্যাপারে আমার কোনো আইডিয়া ছিল না। ঠিক আছে, আমি পার্সোনালি এসআইপি করতাম, বাট বরুণ বাবুর সাথে আমার দেখা করার পর আমি বুঝলাম কি ওই ইনভেস্টমেন্ট করাটা ওয়াজ দ্য বেস্ট। আমি যেটা ইনভেস্ট করছি, যেটা করছি, ওরকম ভাবে করে লাভ নেই, বিকজ আই ডিডন্ট হ্যাভ আ প্রপার প্ল্যান। আমার কাছে প্রপার প্ল্যান ছিল না, কোনভাবে করতে হবে, কোনো গাইডেন্স ছিল না, কিছু ছিল না। বরুণ বাবুর সাথে কথা, বাবু আমাকে পুরো নিজের মতো বোঝালেন যে কিরকম ভাবে কি করা উচিত, কিরকম ভাবে কি করা উচিত না। তারপর আপনি তো ভালো করে জানেন, আপনি আমাকে সাজেস্ট করলেন কি টার্ম ইনভেস্টমেন্ট এন্ড এসআইপি করার। এন্ড আমি আমার আমি কতটা ইনভেস্ট করছি সেটা তো আমি অবভিয়াসলি বলতে পারবো না, শেয়ার করতে পারবো না, বাট আমি কাজ করি। আই ওয়ার্ক অ্যাজ এ কন্টেন্ট রাইটার, স্পোর্টস কন্টেন্ট রাইটার, স্পোর্টস ইন্টারঅ্যাক্টিভে। তো ভেরি গুড, ভেরি গুড, আমার 60%, হ্যাঁ সরি, এক্সিলেন্ট, এক্সিলেন্ট, আই লাইক দ্যাট। হ্যাঁ হ্যাঁ, তো আমার আমার 60% অফ মাই ইনকাম আমি ইনভেস্ট করি, বিকজ টু বি অনেস্ট টাচুড, আমার বাবা আমার সাথে থাকে, আমি এখন ওয়ার্ক ফ্রম হোমেই আছি। আমার বাবা আমার খাওয়া, আমার পড়া, সব কিছু, মানে পড়া মানে পড়া, আমি যেটা পড়ছি, আমি যেটা আছি, আমি যেটা খাচ্ছি, কিছু মা বাবার সবের দায়িত্ব নিজের উপর নিয়েছি। লাইক 22 ইয়ার্স ওল্ড হয়েও যে আমি এখানে যে বাবার যে গাইডেন্সটা পাচ্ছি, এটা অনেক জনের পায় না, তো ওই জন্যই আমি একদম চোখ বন্ধ করে এই ইনভেস্টমেন্টটা করতে পারছি। তো আমি বলবো যে ইনভেস্টমেন্টটা যে আমি করেছি, ইনভেস্টমেন্টটা যে আমি সবকিছু যে করলাম, এইটা এবার আমি একটা ফিউচার দেখতে পাচ্ছি কি, আচ্ছা ঠিক আছে, তার মানে এত বছর পর আমি এইটা এটা এটা করতে পারবো। তো আর তারপর আমি যখন অফিসে গেছিলাম, আপনি আমাকে বলেছিলেন কি এইসব কিছু ইনভেস্টমেন্ট করার পরে ফিউচারে আমাকে ফার্দার স্টাডিজও করতে হবে কাজ করার পরে, নাহলে তো আপনি আমাকে ছাড়বেন না। তো ঠিক আছে, এইসব কিছু কথা হলো, এইসব কিছু বললাম। তো বলার পরে ওটাই কি আমি একটা ফিউচার দেখতে পেলাম। আর তারপর তো আমি লাইক আপনাকে, আপনি যে আমার ব্যাংকে অ্যাকাউন্ট থেকে যে ডেবিট হয়, আমি তারপর না কিছু ইয়ে করি, আমার আমার কোনো টেনশনই থাকে না, বিকজ আপনি সব করে দেন, আমাকে কিচ্ছু দেখতে হয় একদম নেই। আমি জাস্ট দেখছি যে ডেবিট হয়েছে, হ্যাঁ ঠিক আছে, কাজে টাকাটা চলে যাচ্ছে, আমার কিছু করার থাকে না। আচ্ছা, না ওটা তো অটো ডেবিট তখন দেয়া হয়েছিল, সেই জন্য হ্যাঁ হ্যাঁ অটোমেটিক্যালি হ্যাঁ ওটা হ্যাঁ চলে যায়। হ্যাঁ এই যে এখন তোমার 22 বছর বয়স, তুমি যে 40 বছর বয়সে বলেছিলে আমাকে আই ওয়ান্ট টু ডু, আমি নিজের রিটায়ারমেন্ট, আমি তখন একটা স্টুডিও বানাতে চাই, আরও ফার্দার স্টাডি করে, আরও নলেজ ডেভেলপ করে, সেটা সম্বন্ধে তোমার এই ইনভেস্টমেন্টটা কত হেল্প করবে? মানে ওইটা তো আমি কিভাবে বোঝাবো, আমি যেটা প্ল্যান করেছি আমি ওপেনলি তো বলতে পারবো না, বিকজ আমি জানি যেটা আমি প্ল্যান করেছি সেইটা প্রপার ভাবে এক্সিকিউশন না হলেও, এক্সিকিউট তো করবো আমি, বাট ওটা প্রপার ভাবে যদি আমি এক্সিকিউট নাও করতে পারি, ওটা হালকা নার্চার হবে, হালকা একটু লেফট একটু রাইট, আমার প্ল্যানের মধ্যে হালকা কিছু আমি অ্যাড করবো, হালকা কিছু আমাকে ব্যাক অফ করতে হবে কিছু কিছু জিনিসে। তো ওটাই আমি এতটাই এখন রিভিল করতে পারবো কি একটা স্টুডিও আমার প্ল্যান্ড আছে, এন্ড ওইটার ব্যাপারে এবার কি নলেজ গেইন করব কি করব না, আমি জাস্ট একটা হালকা ভিশন আছে ওটার ব্যাপারে, আমার অনেকগুলো ভিশনস আছে, ওটার উপরে একটা খালি হালকা মাইনর ভিশন আছে। ওটার উপরে এবার আমি যত আমার এজ বাড়বে, যত আমি স্কিলস ডেভেলপ করব, ওই হিসেবে হিসেবে আমি এগোবো। তা ইয়াং জেনারেশনকে তোমার যে আমি যে নিড মানে পার্সোনাল পোর্টফোলিও, মানে কি বলবো, ফাইন্যান্সিয়াল প্ল্যানিং করেছিলাম, যে মাইন্ডসেট থেকে আরম্ভ করে এবং কিভাবে ইনভেস্টমেন্ট প্ল্যানিং হওয়া উচিত। ইনভেস্টমেন্ট মানে যে একটা এন্ডোমেন্ট পলিসি নয় বা একটা পেনশন পলিসি নয়, সেখান থেকে তোমার কি মনে হচ্ছে মিউচুয়াল ফান্ড যেখানে ইকোনমিক গ্রো করছে, ইনফ্লেশনকে বিট করার জন্যে কি কি করা উচিত, সেগুলো আশা করি তুমি বুঝতে পেরেছিলে। 100 বার আপনি, অ্যান্ড টু বি অনেস্ট, আপনি যেমন ভাবে আমাকে বুঝিয়েছিলেন, আমাকে আমার বাবাকে লাইক একদম জলের মতো বুঝিয়েছিলেন, লাইক একদম প্রপার ভাবে যেরকম বোঝানো যেতে পারে আপনি তেমন ভাবে বুঝিয়েছিলেন। এন্ড আমার ব্যাপারটা হচ্ছে লাইক যেটা আমি ওই অফিসেও আপনাকে বলেছিলাম কি, অবভিয়াসলি যদি আমাদের ইন্ডিয়ার যদি জিডিপি হাই হয়, জিডিপি রেট যদি বাড়ে, তো অবভিয়াসলি আমরা যদি ইনভেস্ট করছি, তো কোম্পানিজ গুলোর বাড়ছে, তো আমাদের কেন বাড়বে না? জিডিপি রেট বাড়লেই আমাদের বাড়বে, এন্ড ওখান থেকে তো গ্রোথ হবে। তো ব্যাপারটা হচ্ছে ওটাই কি, ইনভেস্ট কেন করা উচিত না, কেন করছে না লোকেরা, আই ডোন্ট হ্যাভ ইট।
সো তো আমি প্রে করবো গডের কাছে তোমার যে মিশন ভিশনগুলো আছে ফুলফিল হোক। আমি তো পিছনে লেগে থাকবো অ্যাজ এ মনিটরিং। আর আমি চাইবো তুমি ইয়াং জেনারেশনকে, তোমাদের মতো যারা আছে, তুমি যেমন শো আপ না করে, ক্রেডিট কার্ড ইউজ না করে লাইফে নিজের মানে ভিশনটাকে প্রচণ্ডভাবে ইয়ে করেছে যে আমাকে এই লেভেলে গিয়ে এই করতে হবে। শো আপ করে আমার পয়সা নষ্ট করে লাভ নেই। এই ব্যাপারে তুমি কি বলবে? এখন তো সোশ্যাল কারণ এই কোশ্চেনগুলো আমি তোমায় করেছিলাম যে তুমি সাউথ কলকাতায় থাকো, তোমার এরকম সামনে অনেক হাতছানি রঙিন স্বপ্ন, তুমি আমাকে খুব ভালো উত্তর দিয়েছিলে। সেটা যদি অডিয়েন্সের সামনে বলো। এখন সোশ্যাল মিডিয়াতেও এখন ট্রেন্ডে আছে। তো এখন সোশ্যাল মিডিয়াতে এখন অনেক লোক না, আমার আমার ফ্রেন্ডস না, আমার ফ্রেন্ডস বলবো না, বাট নেটওয়ার্কের মধ্যে অনেক জনেরা এই বাইক কিনছে, এই গাড়ি কিনছে, সবকিছু টাকা করে ইএমআই করে, ইএমআই নিয়ে একটা যে শো অফ করার যে একটা ব্যাপারটা চলে এসছে। লাইক আমি 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 দেখে আমি কোনো কিছু জাজ করতে চাই না, বাট এটা ওদের ব্যক্তিগত ব্যাপার। ওরা করছে, ওরা খুশি আছে, ওরা খুশি থাকুক, আমার কোনো আপত্তি নেই। বাট ব্যাপারটা হচ্ছে ওটাই কি এর পরে কি নিয়ার ফিউচারে যখন তোমার কাছে তোমাকে ওটা পেমেন্ট করার জন্য দিনের পর দিন চাকরিতে তোমার তোমার মন লাগবে না, তাও তোমাকে ওই চাকরিটা করতে হবে। মানে তুমি একটা জিনিস নেওয়ার জন্য এতটাই ওটার উপর ইয়ে করে ফেলেছো, লাইক ইএমআই নিয়ে ফেলেছো, সবকিছু ইয়ে করে ফেলেছো, তুমি বেঁধে যাও। আর যত ক্রেডিট কার্ড ইএমআই ইউজ করে, আপনি তো বলেছেন কি, ততই আমরা আমাদের আমরা আমরা র্যাপড আপ হয়ে যাবো। আমি যেটা বলতে পারি, আমরা বন্দী হয়ে যাবো। তো ইনভেস্টমেন্টটাই করাটা আমার যতটা মনে হয় যে ওটা একটা ঠিক একটা একটা রাইট পাতে। আমি যখন ইনভেস্ট করেছিলাম তখন আহ, একটা ফিল গুড ব্যাপার আছে না পার্সোনালি, কি হ্যাঁ আমি একটা ঠিক পথে চলছি। যেমন আমি আমার ব্যাচেলার্স ইন স্পোর্টস ম্যানেজমেন্ট আমি কমপ্লিট করেছি ডিওয়াই পাটিল থেকে, বম্বে থেকে। তারপরে যে আমি জবে লেগেছি, ওটার একটা একটা ফিল গুড এসেছিল কি হ্যাঁ এবার আমি রাইট পাথে আছি। তারপর যখন আপনার কাছে আমি ইনভেস্টমেন্ট স্টার্ট করলাম, তখন আরো একটা ফিল গুড এলো কি আমি একদম প্রপার পাথে আছি, আমাকে এখান থেকে খালি হিলতে হবে না, এই পাথেই আমাকে এগোতে হবে। আমার ক্রিসের যে জিনিসটা ভালো লেগেছিল, ক্রিসকে যখন এই প্রশ্নগুলো আমি করেছিলাম, বলেছিল আমি এর পিছনে পয়সা নষ্ট এই মুহূর্তে করব না, যেখানে এই ইএমআই এই চক্কর এই পয়সাটা আমি আমার ফার্দার স্টাডি দিয়ে আমি আমার কেরিয়ারটাকে ফার্স্ট ডেভেলপ করবো। অ্যান্ড সেটা আমাকে খুব মানে ভালো লেগেছিলো এবং আই অ্যাপ্রিসিয়েট দিস। সো এই ব্যাপারটাও আমাকে নাড়া দিয়েছিল, তাই জন্য আমি প্রপার ফাইন্যান্সিয়াল স্টেপ বাই স্টেপ উইথ ফ্যামিলি আমি বসে করেছি, যেটা তোমাকে হয়তো আকৃষ্ট করেছিল। অ্যান্ড থ্যাংক ইউ। সো প্রে করবো এই তোমার কাছে একটা জিনিস, তুমি ইয়াং জেনারেশনের কাছে কি মেসেজ দেবে? আমি ইয়াং জেনারেশনকে এটাই মেসেজ দেবো কি ইনভেস্ট কর। ইনভেস্ট ছাড়া আমার মনে হচ্ছে না আর কোনো প্রপার ইয়ে আছে। হ্যাঁ তুমি কোনো একটা, তুমি তোমার যতই প্যাকেজিং থাকুক, তোমার 20 LPA থাকুক, 25 থাকুক, যতই থাকুক, তুমি যদি ইনভেস্ট না করো, তুমি যদি ওটাকে কিভাবে যে মাল্টিপ্লাই করবে, তুমি যদি ওটা না ভাবো, তাহলে ওটা আর কোনো তোমার তুমি 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 একটা লিমিটে রয়ে যাবে। অ্যান্ড অ্যাজ আ ইয়াং ব্লাড তুমি কখনোই চাইবে না কি তুমি লিমিটে থাকো। তুমি তোমার স্কিলস থেকে শুরু করো, তোমার ইনভেস্টমেন্ট থেকে শুরু করো, তুমি সবকিছু চাইবে কি ওটা মাল্টিপ্লাই হোক, তুমি ওটার উপর আরো কাজ করো, আরো কাজ। তো নেভার সেটল, আমার ব্যাপারটা হচ্ছে ওটাই কি তুমি একদিকে কাজ করছো, তোমার স্কিলস ডেভেলপ করছো, তোমার টাকা মাল্টিপ্লাই হচ্ছে, ইনভেস্ট করছো, এটার থেকে আর বেটার কোনো ক্যারিয়ার পাথ না। সো আমি যে মেসেজটা সবসময় এখানে, যে জানুন বুঝুন দিয়ে ইনভেস্ট করুন, না জেনে না বুঝে আমাদের মতো ইনফ্লুয়েন্সারদের কথা শুনে ইনভেস্ট করবেন না। কারণ এটা সম্বন্ধে তোমার কি মতামত? যেটা আমি আপনাকে বললাম, যে আমি যেটা আমি তো আগে ইনফ্লুয়েন্সারদের থ্রু দিয়েই আমি নিজে থেকে ইনভেস্টমেন্টের অ্যাপ খুলে আমি নিজেই করতাম। তারপরে যে আপনার কাছে গিয়ে যেটা আমি বললাম, আমি আবার রিপিট করছি কি আমি আপনাকে গিয়ে বললাম কি আমি এইসব এইসব জায়গায় করেছি, এইসব এরকম এরকম ভাবে করেছে। অ্যান্ড আপনি ওটাই বলেছিলেন কি তুমি যেটা করেছো সেটা ঠিক, তোমার আইডিয়াটা তোমার ইন্টেনশনটা ঠিক ছিল, তুমি যেটা করতে চাইছো সেটা ঠিক, কিন্তু তোমার ওয়েটা ভুল। ওই ওয়েটাই গাইডেন্সটা যে আপনি আমাকে দিলেন, ওইটাই মেন, ওটাই লোকেদের পাওয়া উচিত। এন্ড ওটা যত লোকেরা পাবে ওই গাইডেন্সটা, তত লোকেরা ইনভেস্ট করবে। থ্যাংক ইউ ক্রিস। এই তোমার এই মানে নিজের কাজ সব কিছু বজায় রেখে
যে যে ইনভেস্টমেন্ট ডিসিশন আমরা নিয়েছিলাম এবং তুমি কতটা খুশি, তুমি ইয়াং জেনারেশনের কাছে কত মেসেজ দিতে পারো যে তারা জানুক, বুঝুক, দিয়ে ইনভেস্ট করুক। এই যে কনস্ট্যান্ট একটা ফান্ডের নাম বলুন, একটা ফান্ডের নাম বলুন, তাদেরকে বুঝিয়ে আমি পাচ্ছি না যে ফান্ডের নাম বললে আজকে যে ফান্ড ভালো কাল সে খারাপ হতে পারে, তখন কি করবে সেগুলো জানুন, কিভাবে হ্যান্ডেল করবেন। এটা আমার ইয়াং জেনারেশনের কাছে মেসেজ ছিল। তোমার এই ব্যাপারে কি মত? 100 বার, বিকজ আপনার আপনি এর এর মধ্যে আপনি ট্রেন, আমি ট্রেন না, এটা আমার স্পেশালিটি না। তো আপনি বুঝতে পারবেন কখন মার্কেটে ঢুকতে হবে, কখন ওই মার্কেট থেকে বেরোতে হবে, কখন আমাকে অন্য জায়গায় ঢালতে হবে। আপনি এটার ব্যাপারে 24x7 লেগে আছেন, আমি এটাতে লেগে থাকতে পারবো না। আমি যদি এটাকে ক্যারিয়ার হিসেবে নিই, আমি কারোর আন্ডারে আছি, দেন ইটস আ ডিফারেন্ট থিং। বাট আমি যে জব করছি, আমি পারবো না, আমার এমনিতে 12 আওয়ার্স বেরিয়ে যায় শিফটে। ওটার পরে ইটস ইম্পসিবল কি আমি এটার উপরে আবার এক্সট্রা আমার মাইন্ড ভালো, যারা দিতে পারছে কুডোস টু দেম, মারাত্মক, আপনারা চালিয়ে যান। কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে আমি করার পর আমি একটা রেস্ট মাইন্ডে থাকতে পারছি, কখন কি ব্যাপারটা, কখন কি করছে, কখন কি করতে হবে। তখন এটাই হচ্ছে মেন। খেলার সময় যেমন একটা কোচেদের দরকার, এই এই জিনিসটায় আপনাদের গাইডেন্সটা দরকারই দরকার। আপনাদের ওই ওয়ার্ডস যদি আমরা না পাই, দেন আমরা কিছু করতে পারবো না। আচ্ছা, এই যে আমি যে অনেক মানুষ দূর থেকে আসতে পারে না এবং তারা রিকোয়েস্ট করছে কোচ মানে ট্রেনিং করানোর জন্যে, এবং তাদের জন্য কি এই ট্রেনিংটা করা উচিত তাদের? আমি যেভাবে তোমাকে ট্রেন বা মানে গাইড করেছিলাম শেখার জন্যে। 100 বার, 100 বার। আমি তো বলবো এটা অনেক ইউনিভার্সিটিজও বলছে, যেটাকে ডিস্টেন্স লার্নিং বলি আমরা। এটা অনেক জনের হয়তো জানে, অনেক জনের হয়তো জানে না। যারা জানে না তাদের বলে দিই, ডিস্টেন্স লার্নিং হচ্ছে, ধরুন আপনি বাঁকুড়াতে থাকেন অ্যান্ড আমি কলকাতায় থাকি, আমার ইনস্টিটিউট কলকাতায়, আপনি ডিউ টু সাম রিজন আপনি কলকাতায় আসতে পারবেন না। তো আপনি কিভাবে ইনস্টিটিউটে যা পড়াগুলো হচ্ছে ওটা আপনি যদি চান ইনস্টিটিউটে পার হতে, ইনস্টিটিউটে পড়তে, তাহলে আপনি কি করে বলবেন? ওটাকে ডিস্টেন্স লার্নিং বলে। তো এই ক্ষেত্রে আপনি যদি এই অনলাইন ভাবে যদি আপনি ট্রেনিং দিতে পারেন, তাহলে তো অস্বাভাবিক ভালো হবে। তাহলে এই সাধারণ মানুষগুলো, তাহলে তাহলে আমার এই যে গ্রাম বাংলা বা সাধারণ মানুষরা অ্যাওয়ারনেসের অভাবে বা না জানার জন্যে এই যে মানে মানি মার্কেট বা যেসব জায়গায় শেয়ারে শর্ট টার্ম ট্রেডিং করছে, তাহলে কি তারা বুঝতে পারবে যেটা কোনটা করা উচিত কোনটা করা উচিত না? 100 বার, 100 বার। মেনটা হচ্ছে গাইডেন্স। এবার কিভাবে আপনি দিচ্ছেন, কিভাবে আপনি প্রোভাইড করছেন, ওটা ওটা থ্রু হলেই হলো। এবার থ্রুটা আপনি কিভাবে করাতে পারবেন, আর ওরা যদি চায় তাহলে তো আরো ভালো। সো ডুজ অ্যান্ড ডোন্টস, তারা যদি চায় তাহলেই হবে, নাহলে হবে না। তাহলে হবে না। থ্যাংক ইউ ক্রিস, তোমার মূল্যবান সময় দেওয়ার জন্যে। যাতে আগামী দিনে যুব সমাজের জানুক, বুঝুক, দিয়ে ইনভেস্ট করুন, এটাই হচ্ছে আমার স্লোগান। কারণ অ্যাওয়ারনেসের মাধ্যমে আমি এইগুলো তাদের কাছে পৌঁছাতে চাই। তারা যেখানে খুশি করুক, জানুক, না জেনে যেন ইনভেস্ট না করে অতি লোভে। আমার মেসেজ টু দ্য সোসাইটি এবং ইয়াং জেনারেশনকে। 100 বার, এটা এই ওয়ার্ডসগুলোই তো আপনি বারবার রিপিট করেছেন অফিসে। থ্যাংক ইউ ক্রিস। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। সো আমরা ক্রিসের প্ল্যানটা এইভাবে আমাদের তৈরি হয়েছিল, যখন ওর সঙ্গে 1-to-1 আমি বসেছিলাম। কারণ ওর প্রথম দরকার হয়েছিল ওর ইনকাম প্রোটেকশন, যে স্বপ্ন দেখছে, বাবা মা আছে, ও একটা ছেলে, এখন থেকে যদি ও টার্ম ইন্স্যুরেন্স নেয় তাহলে ওর কত প্রিমিয়াম আসছে আর কত টাকা সামনে ওর টার্ম ইন্স্যুরেন্স নেবে। এগুলো আমাদের আলোচনার মধ্যে ছিল। যেহেতু এগুলো কনফিডেন্সিয়াল, সেগুলো আমি আপনাদের সঙ্গে ফিগারগুলো বলবো, বাট হি হ্যাজ টেকেন দ্য টার্ম ইন্স্যুরেন্স। আর টার্ম ইন্স্যুরেন্স কোন কোম্পানি কোথায় করবে না করবে সেগুলো আমাদের ট্রেনিংয়ে আপনাদের শেখানো হবে। তারপরে হেলথ ইন্স্যুরেন্স, যেহেতু ওর কোম্পানি থেকে হেলথ ইন্স্যুরেন্স দিচ্ছে, সেহেতু ওকে করতে হয়নি এই কারেন্ট এজে। যখন ও বড় হবে, বয়স হবে, কারণ এখন থেকে দুটো প্রিমিয়াম দিতে, পার্সোনাল হেলথ ইন্স্যুরেন্স আর কোম্পানি হেলথ ইন্স্যুরেন্স, দুটো করে তো লাভ নেই। যখন ও বড় হবে 40-এর পর, তখন ও ভাববে যে এখন ওর শারীরিক অবস্থা কেমন আছে, তখন ও হেলথ ইন্স্যুরেন্স নেবে। কারণ যতদিন চাকরি করবে ততদিন ওর কোম্পানি ওকে বিয়ার করবে। সেই জন্য এখন থেকে পার্সোনাল হেলথ ইন্স্যুরেন্স নেওয়াটা আমার মনে হয় না যুক্তিযুক্ত কাজ। যদি তার বাবা মাকে এখানে এনলিস্টেড করে তাহলে আরও ভালো, তার বাবা মার জন্য আলাদা নিতে হবে না। এবং যখন বিয়ে করবে এবং ফ্যামিলি যদি নেয় তাহলে আরও ভালো, সেটাও জেনে গেছে। তৃতীয়ত, ওকে যেটা আমি প্রেশারাইজ করেছি, অনেকে ভুল করে
পার্সোনাল ফিনান্সের সঙ্গে নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্যে বাজেট করে না। অ্যান্ড আমি আজকে কিসের সঙ্গে কাছে পার্সোনাল ডেভেলপমেন্ট বা স্কিল ডেভেলপমেন্ট, যদি আরও উপরে উঠতে চাও, আরও চাকরি ক্ষেত্রে উন্নতি করতে, যে সাবজেক্ট ভালো লাগে, যে জিনিসটা ভালো লাগে, যেই চাকরি ওই চাকরিটা ভালো লাগে, সেখানে আরও উপরে উঠবে কী করে, তার বাজেট কিভাবে হবে। অনলাইনে এখন প্রচুর কোর্স হয়, বাজেট করুন। সে টার্ম ইন্স্যুরেন্স, এই জায়গাটা আমরা অনেকে ওয়াকিবহাল নই। চাকরি পেয়ে গেছি, হয়ে গেছে, ফলে কিন্তু চাকরিতে যদি আমি আরও স্কিল ডেভেলপ করি, আরও পড়াশোনা করি সেটা নিয়ে, তার জন্য বাজেট ধরতে হয়। সেজন্য টার্ম ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স যেহেতু করা আছে, কোনো ডুজ অ্যান্ড ডোন্ট শিখিয়ে দিয়েছি। হেলথ ইন্স্যুরেন্সে কোথায় কী করবে, কী কী দেখতে হয়, সেগুলো চেক করবে। এটা নিয়ে আমার একটা বিশদ ভিডিও আসবে হেলথ ইন্স্যুরেন্স স্ক্যামের ওপর, যে কোথায় কোথায় হেলথ ইন্স্যুরেন্স কোম্পানি বা মেডিক্লেমগুলো স্ক্যাম হয়। আর এই যে পার্সোনাল বাজেট, তারপর কিসের একটা আমি রাফলি এক্সাম্পল দিচ্ছি, ও তো ওর ইনকাম লেভেলের ওপর আমি একটা, ও বলবে আমি একটা বাজেট করে দিচ্ছি এসআইপি এসআইপি এসআইপি, মানে তার মানে কি, টার্ম ইন্স্যুরেন্স, হেলথ ইন্স্যুরেন্স যদি কোম্পানি না দেয় তাহলে নেবেন। আর 3 নম্বর হচ্ছে পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য বাজেট, স্কিল ডেভেলপমেন্টের জন্য বাজেট ইয়াং এজে। কারণ যত স্কিলের পিছনে পয়সা খরচ, দূর চাই ইনভেস্টমেন্ট, স্কিলের সঙ্গে আগে পয়সা চাই, যেটা আমাকে আরও বেশি রিটার্ন এনে দেবে, যেগুলো আমি সাধারণত ইয়াং এজকে শেখাই। কারণ শিখলে, জানলে, বুঝলে দিয়ে ইনভেস্ট করো। ওই একটা ফান্ডের নাম তাহলে ইনভেস্ট হয় না। দেখুন কৃষির প্ল্যান, এইভাবে প্ল্যানটা করা হয়েছে, সেটা করেছি বলে আপনাদেরকে লাইভ এক্সাম্পল দিলাম। তার মানে 4টে প্ল্যান কি বললাম, যার যেরকম রিকোয়ারমেন্ট, ইনকামের ওপর প্ল্যানিং হয়। প্রথমেই হবে হেলথ ইন্স্যুরেন্স, যদি ওর হেলথ ইন্স্যুরেন্স আছে বলে এখনই হেলথ ইন্স্যুরেন্স নেবে না, ওখানে পেরেন্ট কাভার, বাট পেরেন্টেরও আলাদা আছে। 2 নম্বর হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স, ইনকামকে প্রোটেকশন দিতে হবে। 3 নম্বর হচ্ছে আগে নিজের স্কিল ডেভেলপমেন্টের জন্য বাজেট রাখা। 4th হচ্ছে এসআইপি এসআইপি এসআইপি। সেটা এই পুরো জিনিসটা শেখার জন্য যদি তাদের মনে হবে আপনারা কৃষির মতো কেউ শিখবেন, তাহলে আমার ট্রেনিংয়ে জয়েন করুন। সো সবাই আগে আমরা সেভিংস করে বা ইনভেস্টমেন্ট বা এসআইপি বলে কথা বলি, বাট নিশ্চয়ই করবেন। তার আগে স্কিল ডেভেলপমেন্টের জন্য নিজের বাজেট করবেন। 21 থেকে 30-এর ছেলেদের জন্য এগুলো বেশি, মানে ভীষণ ইম্পর্টেন্ট। বাজেট করে স্কিল ডেভেলপমেন্ট করুন, অনলাইন কোর্স করুন, যেখানে আপনার ইনকামকে আরও 100 টাইমস করে দেবে যে স্যালারিটা আজকে পাচ্ছেন, এটা গ্যারান্টি। কারণ যদি আপনারা স্কিল ডেভেলপমেন্টে বিলো 30 বিফোর ম্যারেজও করেন, বলবো বিফোর ম্যারেজ করে নিতে, যত তাড়াতাড়ি স্কিল ডেভেলপমেন্টের কোর্স, তাহলে যখন আপনার 40-50 হবে না, আজকে 25,000 মাইনে, মানে তখন 2.5 লাখ প্লাস মাইনে হয়ে যাবে। এটা আমি দেখেছি এবং নিজের পার্সোনাল ক্ষেত্রেও দেখেছি। যত আপনার সেই সাবজেক্টের উপর নলেজ, দক্ষতা, স্কিল থাকবে, আপনি আরও অনেক ওপরে যাবেন। করবেন না, এটাকে ফাঁকি দেবেন না। সেই নিয়ে কৃষির ক্ষেত্রেও আমি তাই করেছি। আপনারা দেখুন না, ক্যালকুলেটার খুলে দেখাচ্ছি আপনাকে। একটা যদি 5,000 এসআইপি করছেন, আপনারা অনেকে দেখেছেন ক্যালকুলেটার খুলে, সে এটা নিয়ে একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। যদি আপনি 10,000 টাকা বাঁচাতে পারছেন, তার থেকে একটা অনলাইন কোর্স করুন, আর 50% অনলাইন কোর্সের জন্য খরচা করুন, আর 50% আপনি এসআইপি করুন। দুটোই আপনাকে ইনকাম দেবে। সো একটার সঙ্গে আর একটা রিলেটেড। এটা যদি আপনারা করতে পারেন, আমার মনে হয় কৃষির মতো আপনাদেরও মঙ্গল হবে। আর যদি জানতে চান, আমার ট্রেনিংয়ে জয়েন করুন, আমি ওখানে ডিটেল ডিসকাশন করি।